শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আলোচনায় উঠে আসে তার রেখে যাওয়া সন্তানদের কথা। নাটকবাজ সেই সব সন্তানরা এখন তাদের মাকে হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়েছে। এতদিন এই বাচ্চারা হাসিনাকে যে পরিমাণ তেল মেরে চলেছিল, সেই হাসিনা আজ তাদের বিমানের টিকিট না দিয়ে দেশ থেকে বেরিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব হাসিনা রেখে যাওয়া 10 জন পাঁচটা কুত্তা কিংবা সন্তান, যারা এখন দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য অপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আবার কেউ ইতিমধ্যে পালিয়েও গেছে। নাটকবাজ এই 10 ব্যক্তিকে আপনারাও চিনেন, এমনকি এই ব্যক্তিদের আপনারা অনেক পছন্দ করতেন, কিন্তু অনেকেই জানতেন না এরা মুখোশ পরে রয়েছে, এরা জনগণের সাথে নাটক করে যাচ্ছে। আজকের তালিকায় রয়েছে দেশের বেশ কয়েকজন নাটকবাজ ব্যক্তি, যাদের উপরটা দেখে বোঝার উপায় ছিল না ওরা হাসিনার দালাল। চলুন আজ তাদের মুখোশ সরিয়ে তাদের আসল চেহারাটা দেখে আসি। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত। শেষে থাকবে আসল কয়েকজন নাটকবাজ। আমাদের লিস্টের প্রথমে রয়েছে জুনায়েদ আহমেদ পলক সাহেব। এই ব্যক্তিটার কথাবার্তা যখন আমি প্রথম শুনতাম তখন বেশ ভালোই মনে হতো, মনে করতাম উনি একজন ভালো মানুষ, কিন্তু তিনি এবার কোটা আন্দোলনে প্রমাণ করেছেন যে তিনি হাসিনার একজন গোলাম। ছাত্রদের আন্দোলনরত অবস্থায় এই পলক সাহেব একটু পর পর ইন্টারনেট বন্ধ করে দিয়ে নানা অজুহাত দেখাইতো। বলতো বৃষ্টির পানি পরে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে, আবার কখনো বলতো আমি ইচ্ছে করে ইন্টারনেট বন্ধ করিনি, এমনিতেই বন্ধ হয়ে গেছে। এছাড়াও তিনি একটা কাজ ভালো পারতেন, ইন্টারনেট ও ফেসবুক বন্ধ করে দিয়ে পলক সাহেব কিন্তু ঠিকই তার ফেসবুকে অ্যাক্টিভ থাকতেন, একা একা মুখ বই চালাতেন। পলক সাহেবের এমন আচরণের পর পাবলিক বুঝে গিয়েছিল তিনিও হাসিনার হয়ে গোলামি করছেন, কিন্তু এই গোলামির ফলাফল শূন্য হয়ে গেল। তার নেত্রী তাকে ছেড়ে গত 5ই আগস্ট পালিয়ে গেল, চাইছিল দেশ ত্যাগ করতে, কিন্তু বেচারা পারলো না। অবশেষে সেনাবাহিনীর হাতে ধরা পড়েছে পলক সাহেব। এখন এই নাটকবাজ পলক সাহেব কোথায় আছেন কেউ জানে না। আমার সুযোগ থাকলে আমি সেনাবাহিনীকে বলতাম পলক সাহেবকে একটি বাটন ফোন দিয়ে আয়না করে বন্দি করে রাখা হোক। আমার সাথে কারা কারা একমত তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছে একজন নিষ্পাপ পুলিশ অফিসার ডিবি হারুন। এই নিষ্পাপ পুলিশ কর্মকর্তা হাসিনার শাসনকালে যে পরিমাণ নাটক করেছে সেটা জনগণ চিরদিন হয়তো মনে রাখবে। ডিবি হারুনের নেত্রী হাসিনা যখনই তাকে কাউকে ধরে আনার আদেশ দিত, তখনই এই হারুন সাহেব যা আপনার হুকুম যথারীতি পালন করিতেন। শুধু তাই না, হাসিনার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলতো, ফেসবুকে লেখালেখি করত, আন্দোলনের রাস্তায় নামতো, তখনই এই নিষ্পাপ হারুন সাহেব তাদের ধরে এনে তার বাদের হোটেলে বসাইতো, এরপর সবার সাথে সেলফি তুলতো। হারুনের এমন মস্করা ছাড়াও তার আরো অনেক কুকর্ম হয়তো বা অনেকেরই জানা। যাই হোক, ডিবি হারুন শেষ পর্যন্ত কোর্ট খেয়ে গেল। তার নেত্রী হাসিনা পদত্যাগ করে যখন দেশ ছেড়ে পালিয়ে গেল, তখন হারুন সাহেব কি করবেন বুঝতে না পেরে তিনিও পালানোর জন্য মরিয়া হয়ে ওঠেন। শেষ পর্যন্ত শুনেছিলাম হারুন সাহেব নাকি পুলিশের দেয়াল টপকে পালিয়ে গেছেন, আবার শুনেছিলাম পালাইতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন। এখন কোনটা সত্য সেটা এখন অপরিষ্কার। এরপর আমাদের আজকের তালিকায় 3 নম্বর স্থানে পেয়েছে স্বার্থবাদী হাসিনার কর্মী জাফর ইকবাল সাহেব। কোটা আন্দোলন চলাকালীন সময়ে এই জাফর ইকবাল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি লিখেছেন সেটা তো সবাই জানেন। জাফর ইকবাল ফেসবুকে লিখেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলেই রাজাকার, তিনি আর সেই বিশ্ববিদ্যালয়ে যেতে চান না, রাজাকারদের মুখ দেখতে চান না। তার এমন মন্তব্যের পর গোটা ছাত্র সমাজ তার প্রতিবাদ জানায় এবং তাকে বয়কট করে ডাক তুলে। হাসিনার পক্ষ নিয়ে শিক্ষার্থীদের বিপক্ষে গেলে জাফর ইকবাল সাহেব হাসিনার একটু নিকটে যেতে পারবেন, তিনি আরো কিছু সুবিধা পাবেন, সেই ভাবনাতেই হয়তো হাসিনার সাথে হাত মিলিয়ে তিনিও ছাত্রদের রাজাকার বলেন। কিন্তু শেষ পর্যন্ত হাসিনার উৎখাত হলো, জাফর ইকবাল সাহেবও মাঠ ছেড়ে পালিয়ে গেল। বিধাতার কি সুন্দর আইন। আমাদের লিস্টে 4 নম্বর অবস্থানে রয়েছে নাটকবাজ স্বার্থবাদী হাসিনার গোলাম বিচারপতি মানিক। এই মানিককে হয়তো আপনারা সবাই চিনেন, একটা টক শোতে তার ভিডিও ভাইরাল হয়েছিল অনেক। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনি আমাকে রাজাকার কোন সাহসে বলেন? আমি এই আপনার ব্যবহার দেখে আমি বলেছি এটা। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের সন্তান। সেখান থেকে মানিকের আসল মুখোশটা মানুষের সামনে চলে আসে। এই মানিক মিয়ার কথাবার্তা এবং তার স্বার্থবাদী আচরণ দেখে বোঝাই গিয়েছিল যে তিনি কত বড় পাঁচাটা গোলাম। তিনি তার কথায় বারবার প্রমাণ করতে চেয়েছিল হাসিনাকে সঠিক প্রমাণ করতে। হাসিনার পক্ষ নিয়ে বারবার জনগণের সাথে এই মানিক নাটক করে গেছে। তাছাড়া এই মানিকের ব্যবহার এতটা জঘন্য যে তার সাথে কুত্তা কথা বলতে চাইবে না। এমন বাজে ব্যবহারের মানুষটা কিভাবে হাইকোর্টের বিচারপতি হয় তা ভাবতে অবাক লাগে। এই মানিক না জানি কত ভুল সিদ্ধান্ত দিয়েছে বিচারপতির চেয়ারে বসে। মানিকের এমন ব্যবহার আর হাসিনার গোলামি ভোলার মতো না। আমাদের তালিকায় 5 নম্বর অবস্থানে রয়েছে দেশের সবচেয়ে বড় নাটকবাজ একজন মানুষ, তার নাম হচ্ছে সুলাইমান সুখন। তিনি এতদিন হয়তো অনেক যুবকের আইডল ছিলেন, অনেকেই তাকে ভীষণ পছন্দ করতেন, তার কথাবার্তা অনেক ভালোবাসতো। কিন্তু এবার কোটা আন্দোলনে তিনি সবার মন থেকে উঠে গেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই সুলাইমান সুখন ছাত্রদের পাশে দাঁড়ায়নি। আন্দোলনের গোটা সময় জুড়ে তিনি হাসিনার সমর্থন দিয়ে একেবারে চুপ করেছিলেন। তার ফেসবুক ওয়ালে কোনো প্রতিবাদী ভিডিও বা বার্তা পাওয়া যায়নি। হাসিনার হয়ে দালালি করা এই সুখন এখন মানুষের নিন্দায় পতিত হয়েছে। মানুষ তাকে আইডল হিসেবে
হিসেবে গ্রহণ করার বিপরীতে তাকে জনগণ ধুলাই দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। কিন্তু এই সুকন সাহেব কোথায় গা ডাকা দিল তা কেউ জানে না। আমাদের লিস্টে 6 নম্বর অবস্থানে রয়েছে জনাব উবাইদুল কাদের ওরফে কাউয়া কাদের সাহেব। স্বার্থপর, সুবিধাবাদী এবং ক্ষমতা ধরে রাখার লোক। ওনার মাঝে এত পরিমাণ চাটা স্বভাব ছিল যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তাছাড়া হাসিনার 5টা লোকের তালিকায় এই কাদেরকে প্রথমে রাখা দরকার। প্রতিটা সভা, প্রতিটা আলোচনায় এই কাদেরকে হাসিনার পাশে গেছে। যাই হোক, শেষ মুহূর্তে কাদের সাহেবের নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছেন। হাসিনা পালিয়ে যাবার পর তিনিও চেষ্টা করেছেন দেশ ছেড়ে চলে যাবার জন্য, কিন্তু পারেননি। কারণ হাসিনা পালানোর আরো 2 দিন আগে থেকে কাদের সাহেবের সাথে সব যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। কাদেরকে দল থেকে বহিষ্কার করার গুঞ্জন ওঠার পর থেকেই দলের সাথে তার যোগাযোগ বন্ধ বললেই চলে। আমাদের তালিকায় 7 নম্বর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জের 4 আসনের সদস্য শামীম ওসমান সাহেব। আওয়ামী লীগের সবচেয়ে বড় 5টা সুবিধাবাদী লোকের তালিকায় এই শামীম সাহেব অন্যতম একজন। আওয়ামী লীগ ক্ষমতা থাকার অবস্থায় এই শামীম সাহেব যে পরিমাণ ডায়লগ ছেড়েছিলেন তা আজ নিমেষেই ধুলোয় মিশে গেছে। শামীম সাহেব সম্পর্কে বলতে গেলে তিনি ছিলেন হাসিনার একজন বড় 5টার লোক। হাসিনার পা চাটতে চাটতে এরা পায়ের ছাল নিয়ে গেছে, কিন্তু হাসিনা খালা শেষমেশ তাদের হাতে বাঁশ ধরিয়ে দিয়েছে। এমন বাঁশ ধরিয়ে দিয়েছে যে বাঁশের যন্ত্রণায় এখন আর সেই সব 5টার লোক দেশে থাকতে পারতেছে না। কোথায় আছে এখনো কেউ জানে না। তবে যতটুকু জানা গেছে শামীম ওসমান তার পুরো ফ্যামিলি নিয়ে আরব আমিরাতে রয়েছে। আমাদের লিস্টে 8 নম্বর অবস্থানে রয়েছে স্বার্থবাদী হাসান মাহমুদ। জনগণের সামনে মুখোশ পরে থাকা আরো একজন দুর্নীতিবাজ সুবিধাভোগী মানুষ হলো হাসান মাহমুদ। শেখ হাসিনা গত 5ই আগস্ট দেশ ছেড়ে চলে যাবার পর হাসান মাহমুদও গা টাকা দিয়েছিলেন। তিনিও দেশ ছেড়ে চলে যাইতে চাইছিলেন, কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। এরপর এই হাসান মাহমুদ বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ ভারতে যাওয়ার চেষ্টা করলেও সেই চেষ্টাও ব্যর্থ হয়। এখন তিনি দেশের ভেতরেই কোথাও আত্মগোপনে রয়েছেন। তবে তিনি এখন কোথায় আছেন সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এরপর আমাদের লিস্টে 9 নম্বর অবস্থানে রয়েছে সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এই পাপন দীর্ঘ একটা সময় দেশের ক্রীড়াঙ্গনে রাজত্ব করেছেন, আর এই সময়টাতে জাতীয় দল সহ পুরো ক্রীড়াঙ্গন ধ্বংস করে গিয়েছে। সবকিছু ধ্বংস হয়ে গেল। এখন এই লোকটা কিন্তু হাসিনার পা চাটতে বলে নাই, তিনি কিন্তু মাঠে থেকেই হাসিনাকে কল করতেন আর পা চাটতেন। কারণ পাপন জানেন হাসিনাকে খুশি করার উপায় হলো তার পা চাটা, আর হাসিনা খুশি থাকলে তার অবস্থান আরো মজবুত হবে। যাই হোক, হাসিনা দেশ ত্যাগ করার পর এই পাপনকে কোথাও আর দেখা যায়নি। তিনি এখন কোথায় আছে সেটাও তেমন জানা যায়নি। পা চাটা স্বার্থবাদী এই পাপনের প্রতিও মানুষের অনেক দিনের আক্ষেপ জমেছে। আমাদের লিস্টে সবশেষে রয়েছে স্বার্থবাদী লোভী ব্যক্তিটা হলো দারাজ করিম চৌধুরী। গত ভিডিওতে তাকে নিয়ে আলোচনা হয়েছিল বলে আজ তাকে একদম শেষে রাখলাম। এই লোকটাকে বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করত, কিন্তু সেও বাংলাদেশের মানুষের সাথে বাটপারি করেছে। আপনারা সবাই জানেন ফারাজ করিম কতটা মানবতার ফিরিওয়ালা ছিল। বন্যা হলে ছুটে যেত ভিক্ষা করতে, কিন্তু সে রিসেন্টলি একটি তার মাকে নিয়ে নাটক রিলিজ করেছে। যেই নাটকটিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেখানে বলা হয়েছে তার ছেলে পারিবারিক কারণে ছাত্রদের পাশে দাঁড়াতে পারেনি। তার এমন নাটক জনগণের কাছে হাস্যকর ছিল, আর জনগণও তার এই ভণ্ডামি বিষয়টি বুঝতে পেরেছে। আমি জানি আপনারা অনেকে আমাকে অনেক খারাপ কথা বলছেন, আমার উপর আপনাদের যে বিশ্বাস ছিল অনেকে তাও চলে গেছে আমি জানি। তবে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, এটা আপনারা হয়তো অনেকেই আজকে জানেন না। সরকার যে রায়টায় হেরে গিয়েছে, सारी उम्र में जो कर जब